না? রডের পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট আমরা বানাই। তা আমাদের রডের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কথা আছে? প্লিজ কেউ কিছু বলবেন যে আমাদের রডের কোয়ালিটি নিয়ে? নাম্বার ওয়ান কোম্পানি, আমাদের কোম্পানিকে উনি বলছেন নাম্বার ওয়ান কোম্পানি। সো আমরা আজকে আমি রড নিয়ে কোনো কথা বলবো না এখানে, আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি, রড নিয়ে কোনো কথা বলবো না। আমি জানতে চাই যে দেখেন আমরা এই প্রোগ্রামটি আয়োজন করেছি আপনাদের জন্য, আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এখানে, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের কথা শুনছেন। তো আমরা একটু জানতে চাই যে আপনারা কি জানতে চান বিএসআরএম এর কাছ থেকে। এমন তো হয় তাই না যে আপনারা অনেকেই এখানে যারা আছেন হয়তো একটি বিল্ডিং নির্মাণ করছেন, হয়তো আগামীতে একটি বিল্ডিং নির্মাণ করবেন, বিএসআরএম রড ইউজ করছেন আপনার স্ট্রাকচারে। অনেক সময় আমাদের অফিসারকে আপনি পাচ্ছেন না বা জানতে পারছেন না অনেক কিছু। তো এই ধরনের প্রোগ্রাম আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আপনি যদি একটি প্রশ্ন করেন তাহলে আরো অনেকগুলো সবাই সেই বিষয়টি সম্পর্কে জানতে পারে, এটি আমাদের উদ্দেশ্য। তো জি মাইক্রোফোন, আরেকটা মাইক্রোফোন। আচ্ছা প্লিজ আপনি যদি বলেন। বাজারে অনেক ধরনের কোম্পানি আছে, অনেক ধরনের রড আছে। জি, আমরা বিএসআরএমটা কেন ব্যবহার করি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি বলছেন যে কেন বিএসআরএম, ওয়াই বিএসআরএম, তাই না? অনেকগুলো কোম্পানি আছে। আর কেউ কিছু জানতে চান বিএসআরএম এর কাছে? আর কেউ কিছু যে বিএসআরএম কেন? তো আমরা ওনার প্রশ্ন থেকে আসব, তার আগে একটু বলতে চাই যে আজকে আমরা সারা জীবনে কি করি? আমাদের সারা জীবনে কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বিল্ডিং নির্মাণ করি। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যে ফিনান্সিয়াল কন্ডিশন, আমরা হয়তো জীবন দশায় একটি বাড়ি নির্মাণ করি যেটি হচ্ছে স্বপ্ন। সেই স্বপ্নটি আমরা যেন অনেক বেশি নিরাপদ এবং মজবুত ভাবে গড়ে তুলতে পারি, সেটি তো আমাদের চেষ্টা থাকে। তা আমি একটু আজকে যে টপিকটি আমরা রেখেছি যে জেনে শুনে গড়ি নিরাপদ ও মজবুত বাড়ি। একটি বাড়ি তৈরি করতে, একটি নিরাপদ বাড়ি তৈরি করতে কি কি প্রয়োজন হয় আমি যদি একটু জানতে চাই আপনাদের কাছে বিনীতভাবে, আপনারা কেউ বলবেন যে কি কি লাগে একটি বাড়ি যদি আমরা তৈরি করি? ইট, বালি, রড, সিমেন্ট। আর কি লাগে? আর কিছু? আর কিছু কি প্রয়োজন আছে? অনেক কিছু প্রয়োজন। পানি লাগে, তাই না? দেখেন স্যানিটারি প্রোডাক্ট লাগে, সবকিছুই বলছি। দেখেন আমরাও কিন্তু ঠিক একই জায়গায় কথা বলছি যে একটি বাড়ি তৈরি করতে রড, সিমেন্ট, বালি, মাটি পরীক্ষা, অনেক কিছু প্রয়োজন। আপনার অর্থের প্রয়োজন, আপনার বাড়ির ডিজাইন প্রয়োজন। এর পাশাপাশি আর কি প্রয়োজন? আর কিছু কি আসছে যেটি প্রয়োজন আছে? ভূমিকম্প সহনীয়, আপনি জি ভূমিকম্প নিয়ে এর আগেও হয়তো বলার চেষ্টা করছি। ভূমিকম্প সহনীয় একটি বাড়ি যেন আমরা তৈরি করতে পারি সেই ধরনের ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন আছে। আমরা বলছি এত কিছুর পাশাপাশি প্রয়োজন আমাদের প্রয়োজন আছে না একটি বাড়ি তৈরি করতে, যে বাড়িতে আমরা থাকবো, আমি এবং আমার পরবর্তী প্রজন্ম যেন সেখানে নিরাপদে বসবাস করতে পারে। এই জন্যই তো আমরা এই উদ্দেশ্য নিয়ে একটি স্ট্রাকচার তৈরি করি। তা আমাদের প্রয়োজন কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রয়োজন দুই ভাবে হতে পারে। একদিকে যেমন আপনাকে নির্মাণের সঠিক জ্ঞান সম্পর্কে আমরা যদি খুব ছোট করে কিছু বিষয় জেনে রাখি, এর ভেতরে আছে কারিগরি দক্ষতা, অন্যদিকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে গাইডলাইন আছে সেটি সম্পর্কে। আমরা তো সবাই ইঞ্জিনিয়ার না, আমরা সবাই সব বিষয়ে এক্সপার্টও না, তাই না? আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সবাই জানিও না, কিন্তু খুব ছোট করে যদি কিছু বিষয় আমরা জেনে রাখি এখান থেকে, তাহলে সেটি ভালো না খারাপ হবে? ভালো হবে না? আমার স্ট্রাকচারে খুব ছোট ছোট বিষয় যদি আমরা দেখতে পারি যে এখানে হয়তো একটু কারেকশন করে দিতে পারি, আমাদের যারা কাজ করছেন কন্ট্রাক্টর ভাই যারা আছেন তাদের সাথে কোলাবোরেশন আমরা করতে পারি। অন্যদিকে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেই জায়গাতে। এই সঠিক সিদ্ধান্তে বলছি যেখানে গুণগত মান আপনাকে নির্বাচন করতে হবে এবং এটি সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা একটু সামনের দিকে আগাই যে আমরা এই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নিয়ে একটু ছোট করে বলার চেষ্টা করব। এছাড়া আমরা একটি বিল্ডিং যখন তৈরি করি, আমাদের বিল্ডিং তৈরি করতে অনেক ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, তাই না? রিসেন্ট কে বিল্ডিং তৈরি করেছেন আপনাদের মধ্যে? বাড়ি করেছেন কেউ? বাড়ি করেছেন অনেকেই আছেন, বাড়ি করছেন অনেকেই। কি ধরনের সমস্যা হয় আপনাদের? কোন সমস্যা ফেস করেন? ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেন, দ্রুত জং পড়ে যায়, তাই না? বাড়ি তৈরি করতে গিয়ে উনি দ্রুত জং পড়ে যায়। দেখেন আমরাও কিন্তু ওই জায়গাতেই কথা বলছি যে আপনি যখন একটি বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন, আমরা যে রডটি কিনছি
বাজার থেকে, সেই রডটি যখন আপনার সাইডে আসছে আপনি দেখছেন যে কয়েকদিন পরেই সেটি লালচে কালার ধারণ করছে। তো এই লালচে কালার রডের জন্য খারাপ না ভালো? খারাপ। আমরা সবাই বলছি খারাপ। আসলে লোহজাত পণ্যের মরিচা বা এই লালচে কালারটি কেন করে একটু যদি বলি, যে লোহজাত পণ্যের বৈশিষ্ট্যই হচ্ছে আপনি জলীয় বাষ্পের সংস্পর্শে আসলেই এটি লালচে কালার ধারণ করবে। আমি যদি একটু এক্সাম্পল দিই, দেখেন আপনি বাজার থেকে একেবারে ফ্রেশ ব্ল্যাক কালারের রড আপনি নিয়ে এসেছেন, আপনি সাইড শুরু করেছেন, 10টি কলাম আছে, আপনি নতুন কালো কালারের রড দিয়ে শুরু করলেন 1 2 5 করে, এভাবে 10 নম্বর কলাম যখন করছেন তখন পেছনের দিকে যে কলামগুলো রেখেছেন 1 2 বা 3 নম্বর, এই যে রডগুলো এখানে যেগুলো দেওয়া হয়েছে এই রডগুলোর কালার কেমন দেখা যায় যখন পেছনের দিকে তাকান? লালচে দেখা যায় না? এখন কি করবেন? আমরা কি এই রডগুলোকে কেটে ফেলে দেব? কেটে ফেলতে পারবো না, তাই না? এটার একটা লিমিট আছে যে কতটুকু লালচে কালার হলে সেটি ব্যবহারযোগ্য। ইভেন দ্যাট আমরা যারা পাইল করি, পাইল বিল্ডিং করি, আপনি যখন পাইলের মাথা ভাঙছেন, পাইল করার সময় তো অনেক সময় নিয়ে আমরা পাইল করছি, পাইলে যখন মাথা ভাঙা হয় তখন দেখেছেন রডের কালার, পাইলের মাথা ভাঙার পরে যে কালারটি বের হয় কেমন কালার? একেবারে কি বলছে পুরা নতুন, তাই না? একেবারে নতুনের মতো থাকে। সো 500 গ্রেডের রডের বৈশিষ্ট্যটি হচ্ছে যে আপনি একেবারে যখনই এটি কংক্রিটের ভেতরে চলে যায় ঠিক আগের অবস্থানে এটি চলে আসে। এখন আপনি বলতে পারেন যে তাহলে কতটুকু মরিচা পড়লে আমি সেই রডটি ব্যবহার করতে পারবো না, এটাই তো কথা, তাই না? আপনি একটি বিল্ডিং করছেন, আপনি 10 তলা করবেন, আপনি হয়তো 3 তলা করে রেখে দিয়েছেন, 4 তলা করে রেখে দিয়েছেন, হয়তো 10 বছর পরে 5 বছর পরে আবার শুরু করবেন। আমি রিসেন্ট ভাটারাতে আমাকে এক ভাই কল করেছে যে উনি একটি মাদ্রাসা বিল্ডিং 7 তলা বিল্ডিং 4 তলা করে রেখে দিয়েছিলেন। তো উনি এখন আমাদেরকে ডেকেছেন যে ইনভেস্টিগেশন করার জন্য উপরে যে রডগুলো বের হয়ে আসছে, বের হওয়ার ওই রডগুলি দেখার জন্য যে এই রডগুলি ওনার কাছে মনে হচ্ছে খুবই মরিচা পড়েছে। তো আমাদের একটু সাজেশন চাচ্ছেন। আমরা সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে রডগুলো 25 মিলি রড নিচের দিকে অলমোস্ট 20 মিলির চেয়েও কম হয়ে গিয়েছে, যেখানে ছাদটি শেষ হয়ে গিয়েছে সেখানে একেবারে 20 নাই, লেয়ার বাই লেয়ার উঠে যাচ্ছে একেবারে। সবচেয়ে বেশি মরিচা কোথায় হয় জানেন তো? গোড়ায়, তাই না? নিচের দিকে। কারণ কি? পানিটা ওখানে এসে জমা থাকে, আমরা ওই জায়গাটা খুব বেশি ইয়ে করি না, তাই না? ওখানে খুব এবড়ো থেবড়ো থাকে কংক্রিট গুলো, আমরা ওই চিপিং এর জন্য কিছু এক্সট্রা খোয়া এখানে রেখে দিই। সো এই জন্য কিন্তু ওখানেই বেশি ক্ষতি হয়। আমরা বললাম যে না, আপনি এই রডটি আর ব্যবহার করতে পারবেন না, কারণ বলা হচ্ছে যে রডের ওজনের 6% এর বেশি যদি মরিচা পড়ে তখন সেই রডটি আপনি আর ব্যবহার করতে পারবেন না। 6% মানে আমি যদি ওই মরিচা পড়া রড, অনেক বেশি মরিচা পড়েছে আপনার ছাদের উপরে রড, একেবারে প্র্যাকটিক্যালি আপনি দেখে নিতে পারবেন যে 6% এর বেশি, আপনি অনেক বেশি মরিচা পড়া রড কেটে আনলেন, কেটে এনে আপনি দেখলেন যে সেই রডটি 1 কেজি ওজন মরিচা সহ, আপনি একটি ওয়্যার ব্রাশ নেন, নিয়ে একটি কাগজের উপরে ঘষলেই তো নিচে মরিচা পড়ে যাবে, তাই না? নিচে পড়ে যাবে। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের 6% কত? 6% 60 গ্রাম, তাই না? 60 গ্রাম। সো আপনার এই যে নিচে যে মরিচাটি পড়েছে, আপনি একটু ওয়েট দিয়ে দেখতে পারেন যে এটি 60 গ্রাম আছে কিনা। 60 গ্রাম থাকলেও এই রডটি ব্যবহার করতে পারবেন, বাট 60 গ্রামের বেশি হলে সেটি আর ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? আমরা কেন করছি না সেটা ব্যবহার? অনেকগুলো কারণ রয়েছে, বাট বেসিক কারণ হচ্ছে আপনার ডায়ামিটার কমে যাচ্ছে। আপনার যে 20 মিলি রডটি লাগিয়েছিলেন সেটি আর 20 মিলিতে নাই, সেটি হয়তো 18 বা 17 mm এ চলে এসেছে, তাই না? যে কাঙ্ক্ষিত শক্তিটি নেওয়ার কথা সেটি আর নেওয়ার ক্ষমতা থাকবে? থাকবে না। এরপরেও বলা হচ্ছে যে আপনার যে বিল্ডিংটি রয়েছে উপরে যদি কখনো এক্সটেনশন করতে চান, অনেক বছর পরে, হয়তো 2 বছর 5 বছর পরে যদি এক্সটেনশন করতে চান, তখন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের আপনাকে পরামর্শ নিতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলছে যে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের চোখের ভিউতে, আই ভিউতে আপনাকে পর্যবেক্ষণ করে নিতে হবে সেই মেজারমেন্ট, যে কতটুকু মরিচা সেখানে আছে। সো এই লালচে রড যেটি আছে, একেবারে লালচে যেটি দিয়ে শুরু করেছিলাম, এটি নিয়ে কোনো ধরনের কোনো কনফিউজ হওয়ার কিছু নাই। এটি লোহজাত পণ্যের বৈশিষ্ট্যই, জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে এটি পড়বে। বাট মরিচার এই লিমিট, যেটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এসিআই আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, তারা কিন্তু এই পার্সেন্টেজটি বলে দিয়েছে যে 6% এর বেশি মরিচা হলে সেটি আর ব্যবহারযোগ্য নয়। সো এই লালচে রড নিয়ে কোনো সমস্যা নাই আপনার স্ট্রাকচারের ক্ষেত্রে। আমরা রডগুলো সাইডে যখন কাজ করছি, আমাদের এক সিনিয়র এখানে বলছিলেন যে রডগুলো অনেক সময় দেখেন যে আমরা খুব মাটির কাছাকাছি রেখে দিই,
আমরা রডগুলো যেভাবে সাইডগুলোতে, আজকে একটি সাইডে গেলাম সকালে, দেখি যে একেবারে কাদার মধ্যে রেখে দিয়েছে রডগুলো, তাই না? আমরা যখন রডগুলোকে রাখি আমরা একটু সেখানে কাঠের প্ল্যাঙ্কেট দিয়ে একটু উঁচা করে রাখতে পারি, তাহলে জলীয় বাষ্পের সংস্পর্শ একটু কম পেতে পারি, একটু উপরে আমরা তারপলিং দিয়ে একটু ঢেকে রাখতে পারি সেই জায়গাগুলিতে, আমরা আরো বেশি মানে খুব দ্রুত যেন মরিচা সেখানে না পড়ে। সো এই প্রোটেকশন গুলো আমরা করতে পারি আমাদের সাইটে যে রডগুলো রয়েছে সেটি আরো বেশি সঠিকভাবে ইউজের জন্য। এরপরে আমাদের সাইটগুলোতে আরেকটি প্রবলেম আমরা খুব বেশি দেখি, আমরা সাইটে কিভাবে রড বাঁকা করি। এখানে ছবি দেখিয়েছি তাই না, একটি পাটাতনের উপরে আমরা কি করি, দুইটা পিন গাচ্ছি, পিন গেড়ে আমরা রডগুলোকে বাঁকা করছি। এর ফলে কি হয়, এর ফলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলছে যে এই রডটি বাঁকা করার জন্য যাকে কেন্দ্র করে বাঁকা করবেন, যে পিনটি ব্যবহার করা হয়েছে সেটি এই রিং বানানোর জন্য 4 গুণ হতে হবে ভেতরে। আমি কি বোঝাতে পেরেছি? যে 10 মিলি রড হলে তাহলে ভেতরে পিনটি কত হবে, 40 মিলি হতে হবে এন্টায়ারলি। কেন 40 মিলি হতে হবে? আপনি যদি এই, আমরা সাধারণত কি করি যে এই পাটাতনের উপরে দুটো 12 মিলি রডকে গেড়েই আমরা রিং গুলো বানিয়ে রাখি সবসময়, মানে ট্রেডিশনালি কনভেনশনালি আমরা এগুলো এইভাবেই বানাই। এর ফলে কি হয়, আমাদের এই রিং এর এই সাইড গুলাতে ফাটল ধরে যায়। এমন হয়েছে কোন রড ফেটে গিয়েছে দেখেছেন? ফেটে গেছে তাই না? ফাটলে আমাদের কাছে মনে হচ্ছে অনেক সময় যে হয়তো এই রডের মধ্যে কোনো সমস্যা আছে, তাই না? যে হঠাৎ করে মনে হচ্ছে যে কেন রডটি ফেটে গেল, রড তো ফাটার কথা না, বাট নো, রডও ফেটে যেতে পারে। দিস ইজ ম্যান মেড মেটেরিয়াল, এটি মানুষের তৈরি একটি জিনিস, এটির ব্যবহার বিধি রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলছে যে আপনি যখন এই স্টিরাপ বানাবেন তখন এই যাকে কেন্দ্র করে ঘুরবে সেটি 4 গুণ হতে হবে, 4D বলা হচ্ছে। আপনাদের প্রত্যেকের হাতে আমরা একটি করে ম্যান্ডেলের চার্ট আমরা দিয়েছি। কিন্তু দেখেন এই রিংটি যখন বানানো হয় এই রিং এর কর্নারগুলি অনেক বেশি ওভাল শেপ, দেখেন অনেক বেশি ওভাল শেপ না, 90 ডিগ্রি হয় নাই, কিন্তু 90 ডিগ্রি দ্যাট মিন্স কর্নারগুলি শার্প হয় নাই। যে রিসার্চ বলছে যে রডটি ফাটেনি সেটি ইন্টারনালি ক্র্যাক হয়ে গেছে, ভেতরে ফেটে গেছে যদি আপনি এইভাবে রডগুলোকে বাঁকা করেন। আমরা সাইড লেভেলে আমরা একটু আমাদের যারা কন্ট্রাক্টর ভাই আছে তাদেরকে আমরা এডুকেট করতে পারি, তাদেরকে জানাতে পারি যে আমরা যেভাবে রডগুলো দিয়ে স্টিরাপ করছি সেটি যেন একটু চেঞ্জ করতে পারি সেই জায়গাতে। আমরা একটু দেখাবো যে কিভাবে আমরা ম্যানুয়াল, অনেক সময় মেশিন ব্যবহার করে কারো সাইডে কোনো রড বাঁকানো হচ্ছে, এই সময় আমরা কি মেশিন দেখেছি? মেশিন দেখিনি তাই না? তো আমরা একটু সামনের দিকে আগাবো। আরেকটি মেইন কথা বলছিলাম যে এটি হচ্ছে শুধু স্টিরাপ বানানোর ক্ষেত্রে, বাট আমরা যখন 20 মিলি 16 মিলি 25 মিলি রডকে বাঁকা করছি তখনও কিন্তু এই পিন ব্যবহার করছি, তাই না? অনেক সময় আমরা কি করছি যে এইভাবে একটা ট্রায়াঙ্গুলার হ্যান্ডেল দিয়ে বাঁকা করছি, খুবই ক্ষতি করে ফেলছেন আপনার রডে। আপনি আগেই অনেক বেশি স্ট্রেস দিয়ে ফেলছেন, আপনার এই কর্নারগুলো সব ফেটে যাচ্ছে, ভেতরে ক্র্যাক হয়ে যাচ্ছে। আপনি যদি মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করেন আপনি দেখবেন যে রডের ভেতরে সব ফেটে গেছে এই জায়গাগুলি। সো যখনই বড় ডায়ামিটার বাঁকাতে হবে তখন রডের ডায়ামিটারের 6 গুণ বেশি বাঁকাতে হবে, 6 গুণ বেশি তার স্পেস লাগবে, ম্যান্ডেল লাগবে। আমি যদি একটি एग्जांपल দিই যে আপনি একটি সাইকেলকে যে জায়গায় ঘোরাতে পারবেন, একটি বাসকে কি পারবেন? বাসের জন্য কি লাগে? আরো স্পেস বেশি লাগবে না? সো এটি হচ্ছে নিয়ম, এটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গাইডলাইন। এটি যদি আপনি মেইনটেইন করেন তাহলে আপনার এই যে ধরনের বেন্ডগুলো আমরা করছি সেই বেন্ড পোরশনগুলো অনেক বেশি সেফ থাকবে। সো আমরা একটু সামনের দিকে যাই, দেখেন যে কি ধরনের ক্ষতি হয় এবং আমরা কি ধরনের প্রোটেকশন এর থেকে নিতে পারি। ঠিক লাইক দ্যাট, যে আমাদের আঙ্গুলের মতো আপনি দেখবেন যে অনেক বেশি খুব ছোট করে যদি চাপ দিই তাহলে দেখবেন যে অনেক বেশি টান লাগছে, বাট এর ভেতরে একটু আরেকটা কিছু একটা দিয়ে চাপ দেন তাহলে একটু কম প্রেসার লাগছে, উপরে সারফেসে টানটা কম লাগছে, তাই না? আমরা তাহলে সাইডে কি করতে পারি? আমরা সাইডে ম্যান্ডেল, সঠিক ম্যান্ডেল ইউজ করতে পারি। আমরা একটু ছবি দেখবো যে ম্যান্ডেল কিভাবে আমরা করতে পারি। এই যে মেশিন ম্যান্ডেল বলছি, এই যে ম্যান্ডেল। বাট আপনি এখন বলতে পারেন যে ভাই সব সাইডে তো আর মেশিন আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে ম্যানুয়ালি কিভাবে করব? ম্যানুয়ালি হচ্ছে আপনি চাইলেই এই ধরনের একটি জাস্ট আপনি একটু মোটা করে নেন। আপনি হয়তো একটি মোটা এমএস পাইপ ব্যবহার করলেন, সেখানে পাইপ দিয়ে আপনি একটু মোটা করে নিলেন। আপনি রিংগুলো যেখানে বানাবেন দেখেন যে ওই পাশে চিকন, অনেক বেশি চিকন, আমরা সাধারণত এই ধরনের গুলো বানিয়ে রাখি, বাট একটু মোটা করে নেন। আপনি হয়তো একটি এমএস পাইপ দিলেন, সেখানে একটু ওয়েল্ডিং করে দিলেন, বা আপনার যারা কন্ট্রাক্টর ভাই আছে তাদেরকে একটু আপনি জানান দিলেন
যেটি হচ্ছে রাইট ওয়েটি আপনি জানালেন তাদেরকে, যে সঠিক নিয়ম কি, বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড কি বলছে সে বিষয়ে আপনি হয়তো একটু তাদেরকে জানান দিলেন। আমরা নিশ্চয়ই এই ধরনের কাজ করব। ঠিক এই জায়গা থেকে বিএসআর এর রিসেন্টলি একটি সার্ভিস নিয়ে এসেছে, যেটিকে বলছি যে বিএসআর এর ফার্স্ট বিল্ড সার্ভিস। এর আগে নাম শুনেছেন? ফার্স্ট বিল্ড এ ধরনের নাম। আমরা ফার্স্ট বিল্ড সার্ভিসের বাংলাটি হচ্ছে দ্রুত নির্মাণ পদ্ধতি। ফার্স্ট বিল্ড হচ্ছে দ্রুত নির্মাণ পদ্ধতি। সোজা কথা হচ্ছে বিএসআর হচ্ছে কাস্টমাইজ স্টিল সলিউশন প্রোভাইড করছে। আপনার স্ট্রাকচারে যে কোনো সাইজের এন্ড শেপের রড আমরা কেটে বেন্ড করে ট্যাগ লাগিয়ে আপনার সাইটে পৌঁছে দিচ্ছি। মানে সাইটে রডের কাজ 0%। আপনার শুধু রড গুলো যাবে, আপনি প্লেস করবেন, আপনি কাস্টিং করে দিবেন, আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। এতে করে কোনো কি সুবিধা আছে? কি ধরনের সুবিধা বলেন না? কি হতে পারে? আমরা যদি একেবারে রেডি করে দিই, লাইক ফার্নিচারের মতো, ওয়ার্কার, হ্যাঁ, কাট পিস কম বের হবে, এই সমস্যাগুলো হবে না। থ্যাংক ইউ। এবং সবচেয়ে বড় জিনিসটি কি জানেন? আপনার হচ্ছে 0% ওয়েস্টেজ, তাই না? আপনার 5% ওয়েস্টেজ হয়। আমরা রিসার্চ করেছি, আমরা 2019 সাল থেকে ফার্স্ট বিল্ড সার্ভিস নিয়ে এসেছি, কাস্টমাইজ স্টিল সলিউশন। এই সলিউশনের মধ্যে আমরা 6টি সার্ভিস দিচ্ছি। প্রথমে আছে আমাদের বিবিএস। আমরা একটু সামনের দিকে যাই, বিবিএস। সো বিবিএস এর পরে আমাদের অন্যান্য সার্ভিসগুলো আছে। সো যেটি বলছিলাম যে আপনার 0% ওয়েস্টেজ, আপনি হ্যাসেল ফ্রি কনস্ট্রাকশন করতে পারলেন। কোড কমপ্লায়েন্স হলো আপনার, ইন্টারন্যাশনাল যে গাইডলাইন রয়েছে সেভাবে প্রসেস করে রডটি আপনার সাইটে চলে গেল। আপনার বিল্ডিং এর ড্রয়িংটি অর্ডারটি কিভাবে হতে পারে? দুই ভাবে অর্ডার হতে পারে। একটি হচ্ছে আপনার বিল্ডিং এর ড্রয়িংটি আমাদেরকে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমরা একটি টোটাল বার বেন্ডিং একটি শিডিউল দাঁড় করাই, যেখানে ডিটেইল লেখা থাকে যে কত সাইজ, কত ফিট লম্বা হবে, কোথায় বেন্ড হবে, কতটুকু বেন্ড হবে, এই ডিটেইলটি লেখা থাকে। এইটার মিনিমাম কোনো কোয়ান্টিটি নাই। এইটার মিনিমাম কোয়ান্টিটি নাই এই জন্য যে এইটা তো আপনি স্টেপ বাই স্টেপ আসতে পারে। আপনি একটি বিল্ডিং করবেন 5 তলা, আপনাকে একবারে আমরা 5 তলা রড দিব না। আপনি রড কেনার সময় সেভাবে কিনবেন না। সো আমরা এটি কি করছি, এটি হয়তো আপনার থেকে শুনে নেব যে আমি গ্রেড বিম পর্যন্ত একটা বিবিএস করব। গ্রেড বিম করার পরে গ্রেড বিমে যতটুকু আসে, হয়তো আপনার 4 টন রড আসলো, আমরা কিন্তু 4 টনই প্রোভাইড করব। এবং এই ফার্স্ট বিল্ডের মধ্যে টোটাল সলিউশন আছে, কাট এন্ড বেন্ড এবং স্টিরাপ, যেটি দেখিয়েছি যে এই স্টিরাপ মানে টোটাল কমপ্লিট সলিউশন এর ভিতরে আছে। আপনি হ্যাসেল ফ্রি কনস্ট্রাকশন করতে পারবেন, 0% ওয়েস্টেজ। আমরা সাধারণত কি করি যে একটি প্রজেক্টে যখন কাজ করি, সিনিয়র এখানে বলছিলেন যে 3 থেকে 5% মিনিমাম ওয়েস্টেজ। আমরা সাইটে যখন রড কিনে নিয়ে আসি, আমরা যারা ক্রেতা আছি বা ইউজার আছি, আমরা 1 টন রড কিনি, বাট ইউজেবল হয় হচ্ছে 970 কেজি আমরা ইউজ করতে পারি যদি ম্যাক্সিমাম ইউজ করে থাকি। আপনার 30 কেজি রড মিনিমাম আপনাকে ওয়েস্টেজ করতে হবে। সো আপনার কিন্তু প্রথমেই লস হয়ে যাচ্ছে, তাই না? এবং অন্যান্য যে ব্যাপারগুলি রয়েছে, কোডের যে ব্যাপারগুলি রয়েছে, আপনার টাইম কনজিউম হচ্ছে। আপনি যত দ্রুত, এখন টাইম ইজ মানি, আপনি যত দ্রুত বিল্ডিংটি করতে পারবেন ততই ভালো। সো এই সার্ভিসের মধ্যে আমরা যেমন কমপ্লিট সলিউশন দিচ্ছি, অন্যদিকে আমরা সিকিউরিং মানে স্টিরাপ, এটি আলাদাভাবে যে কেউ চাইলেই নিতে পারবে। কেউ যদি মনে করে যে আমার গ্রেড বিমের জন্য হয়তো 200 পিস সিকিউরিং লাগবে, যে কোনো সাইজ এন্ড শেপে আমরা এই সিকিউরিং প্রোভাইড করছি। ওকে, রেট নিয়ে কথা বলবো, জাস্ট আমার সিনিয়র আছেন এখানে, উনি রেট নিয়ে কথা বলবে। সো সিকিউরিং এর ক্ষেত্রে এটি এই স্টিরাপ বা টাই, এটি আমরা ব্র্যান্ড নেম দিয়েছি সিকিউরিং, সিকিউরিটি থেকে সিকিউরিটি। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে যে এই যে 135 এর বেন্ড এবং এই হুক, স্টিরাপের হুক লেন্থ কতটুকু থাকে আপনারা জানেন নিশ্চয়ই, বলেন না? হুক যেটি এই যে এখানে কতটুকু থাকে? 2 ইঞ্চি একজন বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছেন 2 ইঞ্চি? অ্যাকচুয়ালি 3 ইঞ্চি থাকা উচিত, তাই না? অ্যাজ পার কোড অনুযায়ী 3 ইঞ্চ 75 mm থাকতে হবে। দিস ইজ সিসমিক হুক। আপনি ভূমিকম্প নিয়ে অনেকক্ষণ আমরা সেটি নিয়ে কথা বলতাম, অফকোর্স আমি সেদিকে যাব, আমাদের একজন কোশ্চেন করেছেন সেখানেও আমরা যাব। সো এটি হচ্ছে সিসমিক হুক। যখনই একটি বিল্ডিং এ, এটি হচ্ছে আপনার স্ট্রাকচারে কি হিসাবে কাজ করে? চাবি হিসাবে।
লেটারাল যখন ফোর্স আসে আপনার কলামের উপরে, যখন ঝাঁকুনিটি আসে, তখন যদি এটি আমরা অনেক সময় কি করি 90 ডিগ্রি করে ফেলি বা ছোট বড় হুক দিই। আমি ওই দিন দিয়াবাড়িতে যাচ্ছি, তো একটি প্রজেক্টে ঢুকলাম, ওখানে ঢোকার পরে একজন রিং বানাচ্ছে, তো রিং বানাচ্ছে 1 ইঞ্চি করে হুক রাখতেছে। আমি বললাম যে ভাই আপনি এটা কি ঠিক বানাচ্ছেন কিনা, একজন মিস্ত্রি ভাই বানাচ্ছেন, তো উনি বলতেছে যে স্যার এটা ঠিক বানাচ্ছি। তো আমি বললাম যে কিভাবে বানাচ্ছেন এটা ঠিক, আপনি তো 1 ইঞ্চি করে রাখতেছেন, এটার মূল কারণটা কি, আপনি 1 ইঞ্চি কেন রাখতেছেন, এটা তো ঠিক হচ্ছে না। বলছে যে স্যার আমি যদি এটা 3 ইঞ্চি করে মাপে কাটি তাহলে আমার মাথার থেকে ওইখানে 11 ইঞ্চি করে রড বেঁচে যায়। বুঝতে পেরেছেন? যদি ওই রড টুকরা রডটা আর বাঁচাইতে চায় না, তো ওইটা না বাঁচায় আলটিমেটলি কি করতেছে, আলটিমেটলি ঝুঁকিতে ফেলছে, ক্ষতি করে ফেলছে, তাই না? আমাদের স্ট্রাকচারের ক্ষতি করে ফেলছে, আমরা তো সেটা কখনোই চাই না। এটা 75 mm 3 ইঞ্চ হুক মিনিমাম দেওয়ার কথা বলছে, সিসমিক হুক এটাকে বলা হচ্ছে, ভূমিকম্প সহনীয় হুক এটা। সো এটা এনশিওর করতেই হবে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটি, এবং অ্যাকুরেট ম্যান্ড্রিল ইউজ করে আমরা এই রিংগুলো বানিয়ে থাকি। যে কোনো সাইজ হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, যে কোনো সাইজের রিং আমরা প্রোভাইড করছি এই মুহূর্তে, এবং যে কোনো কোয়ান্টিটিতে আমরা প্রোভাইড করছি। এরপরে আমাদের কাট অ্যান্ড বেন্ড, যেটি বলছিলাম যে কোনো সাইজ, এখানে ট্যাগ লাগানো থাকে। ট্যাগ দ্যাট মিন্স যে C1 কলাম, C2 কলাম, C4, GB1, GB2, গ্রেড বি, প্রত্যেকটি আলাদা আলাদা বান্ডিল করা। ইঞ্জিনিয়ার সাহেব বা যারা কন্ট্রাক্টর সাহেব আছে, উনি দেখা মাত্রই কিন্তু এটি বুঝে যান যে এটি কোন কলামের রড, সাথে সাথে ওখানে ইনস্টল করতে পারেন। ভেরি ইজি টু ইনস্টল এই আমাদের ফার্স্ট বিল সার্ভিস যেটি রয়েছে, এবং ইন্টারন্যাশনাল কোড মেনে এটি তৈরি করা হয়, প্রত্যেকটি ধাপ এটি তৈরি করা হয়। এরপরে আমাদের আরো একটি সার্ভিস রয়েছে যেখানে আমরা কাপলার, আপনারা দেখেছেন এর আগে কাপলার? আমরা সাধারণত রডকে জোড়া